তন্ময়দা এবং রাজদা, স্বাগত কড়া খবরে। বিষয়টা হচ্ছে যে সম্প্রতি একটি কমিটি তৈরি করা হয়েছে এবং সেই কমিটিতে অনেকেই আছে, রুদ্রনীল থেকে শুরু করে পাপিয়াদি, আপনিও আছেন, অনেকেই সেখানে সেই কমিটির মধ্যে আছে। সৃজিত দা আছে, কৌশিক দা আছে, প্রসেনজিৎ দা আছে। এই যে নতুন কমিটি তৈরি হলো, আমরা জানি পুরনো কমিটিতে যারা ছিল সেখানে তাছাড়াও স্বরূপ দা, মানে স্বরূপ বিশ্বাসের একটা সিন্ডিকেট চলতো, একটা র্যাকেট চলতো। এখন নতুন কমিটি হলো, টালিগঞ্জে কতটা স্বচ্ছতা আসবে? না, টালিগঞ্জের স্বচ্ছতা শুধু নয়, পুরো পশ্চিমবঙ্গে স্বচ্ছতা আনতে হবে। নতুন সরকার সেই কাজই করছে এবং আমাদের মাননীয় 4 বিধায়ক বিধায়িকা সহ প্রত্যেককে রেখেছে সরকার, আমাকেও রেখেছে। তার জন্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে অত্যন্ত ধন্যবাদ জানাই। এবং স্বরূপ বিশ্বাস যে সিন্ডিকেট চালিয়েছিল, স্বরূপ বিশ্বাস জেলে, আগামী দিন হয়তো দেখবো অরূপ বিশ্বাসও জেলে। তো টালিগঞ্জকে তো স্বচ্ছ করতেই হবে, তার সঙ্গে পশ্চিমবঙ্গকে স্বচ্ছ করছে সরকার, টালিগঞ্জও স্বচ্ছ হবে। এবং টালিগঞ্জের ভিতরে যে ধরনের কালচার চলতো, প্রথম কথা ব্যান কালচার, তারপরে যারা বিরোধী দল করতো তাদের কাজ করতে দেওয়া সেই স্কোপটাই ছিল না, তাদেরকে পুরো বসিয়ে দিত। যদি কোনো প্রজেক্ট চলতো সেই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হতো বা বিভিন্ন ধরনের চলতো। নতুন যেসব ছেলেমেয়েরা আসতো কাজ করতে তাদেরকে নানা রকমভাবে শারীরিক হেনস্থা করা হতো, হ্যাকল করা হতো এবং মূলত স্বরূপ বিশ্বাসের ওপরে বিভিন্ন এলিগেশনস, মহিলাদের বা যারা মহিলা শিল্পী তাদেরকে হেনস্থা করা, শারীরিকভাবে হেনস্থা করা ইত্যাদি। কি বলবেন? বিশেষ করে অ্যাকচুয়ালি স্বরূপ বিশ্বাস যে অরাজকতাটা চালিয়েছে, এটা শুধুমাত্র টালিগঞ্জ নয়, সর্বত্র চলেছে। গোটা পশ্চিমবঙ্গে যেখানে রাজা মমতার আমলে সেরকম চলেছে। তো সেই জায়গা থেকে আজকে পরিবর্তন করেছে মানুষ, নতুন সরকারকে এনেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছেন, সমস্ত তার টিম কাজ করছে। এই তো সরকার সবে এসছে, তো সেখান থেকে ব্যান কালচার তো উঠবেই। কারণ আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তা প্রধানমন্ত্রী যেখানে দেখেন না সবার উন্নতি করেন, সরকার আর দল তো আলাদা। এবং আমাদের রাজ্যের সভাপতি বলছেন এটা পশ্চিমবঙ্গ সরকার, তো অবশ্যই ব্যান কালচার, কেউ আমাদের বিরোধী মত হতেই পারেন, তিনিও কাজ করবেন, কোনো ব্যান কালচার কিছু থাকবে না। হ্যাঁ, যে আমার মতের কেউ বিরোধী বলে। কিন্তু এটা নয় যে অনেকে দেখবেন আপনি নাটকের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে যে হিন্দু বিরোধিতা থাকে। মানে প্রত্যেক সিনেমাতে দেখবেন আপনি ব্রাহ্মণ মানে তাকে একটা তুলসীর মালা পরি সে বোধহয় মেয়ে পাচার করছে। আমি একটা সিনেমা দেখেছি প্রলয় 2, এই যে হিন্দু ব্রাহ্মণ, হিন্দু পণ্ডিত এরা বোধহয় খারাপ আর বাকি মৌলানা তারা বোধহয় খুব ভালো, এইটা একটা প্রোপাগান্ডা চলে। এটা সিনেমার মাধ্যমে, এইটা অ্যাকচুয়ালি বেশিরভাগই কমিউনিস্টরা করে, তারা এই প্রোপাগান্ডাটা চালায় সিনেমা সাহিত্য সব। এটা চলবে না। আপনি আমার মতের বিরুদ্ধে হতে পারেন, কিন্তু আপনি আমার ধর্মের বিরুদ্ধে থাকবেন আর আপনাকে মেনে নেবো, এটা হতে পারে না। আপনি নাটকে সরকারের কাছ থেকে গ্র্যান্ট নেবেন দিল্লি থেকে, আর এখানে এসে রামচন্দ্রকে নাটকে গালি দেবেন, শিবের মূর্তি বসিয়ে মঞ্চে লাথি মারবেন, এটা চলবে না। এটা বন্ধ করতে হবে। আপনি অন্য আদর্শে বিশ্বাস করতে এই পারেন, ধরনের বিষয়গুলোকে ব্যান করতে হবে। একদম। আপনি কোনো ধর্মকে আঘাত করতে পারেন না, আপনি রাজনীতি করতে পারেন, আবার রাজনৈতিকভাবে আপনি আমার বিরোধী হতে পারেন, কিন্তু আপনি আমার ধর্মকে আঘাত করবেন সাহিত্যের নামে। আজকে মন্দাক্রান্তা সেনের একটা কবিতা করছিলাম, অত্যন্ত নিম্নমানের নিকৃষ্ট ভদ্রমানের, ওনার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। উনি যেভাবে কবিতা লিখেছেন, এটা তো মানে আপনি শিল্পী বলে আপনি আমার সরস্বতীকে নিয়ে নোংরা কথা বলবেন নাকি? এটা চলবে না। আপনি রাজনৈতিকভাবে আমার বিরোধিতা করুন, ঠিক আছে, কিন্তু আপনি ধর্ম বলে ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে হিন্দু ধর্মকে আক্রমণ করবেন, এটা চলবে না। হিন্দু সমাজ এগিয়ে এসছে, হিন্দু সমাজ এই সরকারকে নিয়ে এসছে। তার মানে এই নয় যে শুধু হিন্দুদের উপকার হচ্ছে, সবাইকার উপকার হবে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবার উপকার সরকার করছে। এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মুখ্যমন্ত্রী সহ টিম করছে। এখানে কে অন্নপূর্ণার ভান্ডারে কে মুসলিম সে পাবে না এরকমও ব্যাপার নাই, যে মুসলিম বলে পাচ্ছে না এটা তো নয়। কিন্তু পার্টিকুলার হিন্দু বিরোধিতা থেকে সরে আসতে হবে বামপন্থীদেরও, এবং তার সঙ্গে তৃণমূলেরও একটা অংশ, যারা তৃণমূল। টালিগঞ্জে প্রচুর প্রথম সারির ভালো ভালো শিল্পীরা আছে যারা বামপন্থা বা বামপন্থী মনোভাবা। যেমন আমি নাম করেই বলতে পারি, বাদশাদা আছেন, শ্রীলেখা মিত্র আছেন, অনেকে, উষসী আছেন, যারা বামপন্থী করেন এবং বামপন্থীর সঙ্গে যুক্ত। এবং অনেককে দেখা গেছে তাদের মিছিলে হাঁটতে, মানে ওনারা বামপন্থী।
তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো ধর্মনিরপেক্ষতার কথা বলে এবং তারা ঈশ্বরে বিশ্বাসী নয় এবং নয় করতে সম্প্রতি বিকাশ রঞ্জন তাদেরই দলের লোক, সেই বিকাশ রঞ্জনও বলেছেন এই যে হিন্দু ধর্মে যে আমরা মহাদেবের যে শিবলিঙ্গ সেটা বলে যেখানে সেখানে পাথর বসিয়ে দেয়, দিয়ে জল ঢালে, আর তারা নাকি ভগবান হয়ে যায়, এই ধরনের একটা মন্তব্য উক্তি তিনি করেছেন সংবাদ মাধ্যমে। তো এই ধরনের মানসিকতা লোকেরা যদি সিনেমা জগতে থাকে তাহলে সেই জায়গাটাকে আপনারা কিভাবে ব্যালেন্স করবেন? দেখুন, বাচ্চারা বা যাদের কথা বললেন এরা অভিনয় করেন, এরা আলাদা মতাদর্শে বিশ্বাস করেন, এ নিয়ে কোনো আপত্তি নেই। দেখা হয় টুকটাক কথা, আমার সঙ্গে আলাপও নেই, দু একজনের আলাপ আছে। আমি অত বড় নামই কেউ নই। আমি বেসিক্যালি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক প্রথমে, তারপরে আমি পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে এসেছি এবং সেখান থেকে আজকে বিজেপি রাজ্যের কালচারাল সেলের কো-কনভেনার দায়িত্বে। এখন নতুন এই কমিটি হয়েছে, এটা টালিগঞ্জের সমস্যা মেটানোর জন্য একটা সাময়িক কমিটি করেছে, সেখানে সরকার মনে হয়েছে, তার জন্য ধন্যবাদ সরকারকে, দায়িত্ব দিয়েছেন। বিকাশবাবু ধরুন যে কথাটা বলেছেন শিবলিঙ্গের, উনি কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্ম নিয়ে বলেন। ওনার ধর্মনিরপেক্ষতা শুধু দেখবেন গরু খাওয়াতে আটকায়, কিন্তু কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম শুয়োর খেয়েছেন? কোনোদিন দেখেছেন হচ্ছে ওনাদিকে বলতে যে এই অন্য ধর্মের ক্ষেত্রে এই দৃষ্টান্ত আছে, এইগুলো বদলানো দরকার? আরে হিন্দু ধর্ম আধুনিক, আমরা বেরিয়ে যাচ্ছি সময়ের সঙ্গে। আমরাই একমাত্র যারা গোটা বিশ্বকে পথ দেখিয়েছি, বসুধৈব কুটুম্বকম, গোটা বিশ্ব আমার আত্মীয়। আমরা 5000 বছর আগে বলেছি সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, সবার মঙ্গলের কথা আমরা বলেছি। আমাদেরকে শেখাতে হবে না বিকাশবাবুকে। বিকাশবাবু 1920 সালে প্রতিষ্ঠা হয় ওনাদের কমিউনিস্ট পার্টি, আর 1925 নাগপুরে বিজয়া দশমীর দিন ডক্টর কেশব বলিরাও হেডগেওয়ার তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করেন। কেন? সংস্কৃতি লড়াইয়ের জন্য, শুধু ধার্মিক লড়াইয়ের জন্য নয়। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে, ভারতবর্ষে যারা বাস করে তারা প্রত্যেকেই হিন্দু। ভারতবর্ষে যারা বাস করে তাদের কারোর উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকে হিন্দু, এটা মানতে হবে। উনি না মানলে সময়ের সঙ্গে মেনে নেবেন। আজকে ওরা 0 থেকে 0 থেকে 1 হয়েছে, নাহলে আবার শূন্যে চলে যাবেন। হিন্দু ধর্মকে আক্রমণ করে, হিন্দু ধর্মকে ছোট করে উনি যে বড় হওয়ার চেষ্টা করেন 30% ভোটের লোভে, সেটা হবে না। এবং বামপন্থীরা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে গেছে, আগামী দিন আরো নিশ্চিহ্ন হবে। শুধুমাত্র ওনাদেরকে বলছি, আপনারা মতাদর্শগতভাবে রাজনৈতিক বিরোধিতা করবেন, ধর্মের বিরোধিতা করবেন না। এই টালিগঞ্জের কথাতেই আসছি যে আমরা জানি যে সেই সময় তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, এই কমিটিতে অনেকেই আছে যারা খুব ঘনিষ্ঠ এবং পদে ছিলেন, দেব আছেন এবং অনেকেই সেই সময়, আমি নাম করছি না, যাদেরকে 21-এর মঞ্চে দেখা গেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। অনেক সময় দেখা গেছে ডিজে বাজাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মেলাতে। তো তারাও আবার এই নতুন সরকার যখন এলো, নতুন সরকার কমিটি তৈরি করলো, হয়তো সেই কমিটিতে অনেক নতুন মুখ, নতুনভাবে আবির্ভাব হওয়ার হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু দেখা গেল সেই সব অনেক মুখ আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দুর্নীতিগ্রস্ত সরকারকে সমর্থন করেছিল বা 21-এর মঞ্চে বসে থাকতো। তাহলে পরিবর্তনটা কি? সরকার একটা বিষয় ভেবেছে যে বিরোধীদের একটা স্পেস দেওয়া দরকার। 1-2 জন বিরোধী যারা ছিলেন তাদেরকে রেখেছে, এবং ওখানে একটা জিনিস আছে আরো। রাজদা, আমি একটু ইন্টারাপ্ট করছি। স্পেস তো আপনারা বলছেন ব্যান্ড কালচার উঠে যাবে, ওটা তো স্পেস, কাজ করার স্পেস সবার, মানে আগে যেরকম বিরোধীদের কণ্ঠরোধ করে কাজ করতে দিত না, এখন কাজ করতে দেওয়া হবে সবাই, যে দলই করুক না কেন। তাহলে স্পেস তো পেলো, কিন্তু কমিটিতে স্পেস দেওয়াটা, এই কমিটিটা টেম্পোরারি কমিটি, এবং দেব হচ্ছে কালকে ওখানে গিয়ে ওর মতবাদ জানতে পারে, নাহলে 2 দিন পরে বলবে দেখুন এই সরকার আমাকে ব্যান করে রেখেছে, যাতে বলতে না পারে তার জন্য। এবং সরকার সেইভাবে, এবং আরেকটা জিনিস ওখানে রাখা হয়েছে যে আরো অনেকজন হয়তো আসতে পারেন। এবং আমি তো মনে করি সুমন ব্যানার্জি, সব পুরনো বিজেপি, আমি পুরনো নতুনে যাচ্ছি না, আপনার জিদ্দা, অনেকের আসা উচিত, আরও আসবে। সরকার ভেবেছে, বৃহত্তরভাবে ভেবেছে, এরকম ব্যাপার নেই। আর এইটা টেম্পোরারি একটা বিষয়, যে স্থায়ী একটা সমাধানের দিকে যায়। পরবর্তীকালে ইলেকশন হবে, সেখানে ইলেকশনের মাধ্যমে যেমন চলছিল তেমন চলবে। তার আগে 4 জন বিধায়ক বিধায়িকা, তারা যথেষ্ট গুণী নামী, তারা আছেন, সব একসঙ্গে মিলে ঠিক হয়ে যাবে। এটা ব্যাপার নয় যে দেব এসছে বা কিছু, এটা জাস্ট প্রত্যেকে থাকতে পারেন। সরকারি বিষয় দেখুন, বিরোধী দিকে ডাকছে, আগে তো মমতা কাউকে ডাকতো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন কোনো বিরোধীকে ডাকতে? এখন তো বিরোধীকেও ডাকা হচ্ছে। সরকারের বিষয়টা আলাদা, দলের বিষয়টা আলাদা। এরা কেউ বিজেপিতে আসবেন না, এটাও নিশ্চিত থাকুন। কারণ আমরা কেউ বিজেমূল যেটা বলতো, আসলে বিজেপি নয়, ওটা সিপিএম মূল। সিপিএম আর বিজেপি ভাই হচ্ছে যেমন আদর্শগত আলাদা, তেমনি সিপিআইএম এবং তৃণমূল দুজনই আদর্শগত এক, হিন্দু বিরোধী। অতএব এরা মিডিয়া সর্বত্র বলে বেড়ায়
হ্যাঁ, যে বিজয় মূল আজকে তো প্রমাণ হয়ে গেল কোনো সেটিং ছিল না। দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বুঝিয়ে দিলেন অমিত শাহ যে কিভাবে জিততে হয়, সেটা দেখিয়েছি। তাই এখন এসব বলছেন, এসব বলে কোনো লাভ হবে না। আর একটা বিষয় যাবো, এই যে আন্তর্জাতিক যোগা দিবস, সেটা অনেক বড়ভাবে পালন করা হবে। এই প্রথম পশ্চিমবাংলার বুকে এইভাবে যোগা দিবস পালন করা হচ্ছে 21 তারিখ। এই যে সিপিএম এর কথা বললেন, ইতিমধ্যে কিন্তু শতরূপ তিনি বলছেন যে নামাজ পড়ার বেলায় রেড রোড দিতে পারবে না, নামাজ তো 10 মিনিট পড়বে। এদিকে 7 দিন ধরে রাস্তা বন্ধ করে ব্যায়াম করা হবে, সবাই নাকি ব্যায়াম করবে। মানে এটা দ্বিচারিতা। শত্রু বলে ব্যায়াম করা উচিত, করে না কেন? যোগা বলে, যোগা কি হচ্ছে হিন্দুদের শরীর ভালো থাকবে। শতরূপ এমনি দেখতে শুনতে ভালো, লম্বা চওড়া, তো ওরও তো ব্যায়াম করা উচিত। এখন যদি ও নামাজ পড়তে যায় নামাজ পড়তে পারে, ওর ইচ্ছা, ওরা নামাজ পড়ে, পুজো করে না। তা এখন ব্যাপারটা নামাজ 10 মিনিটের ব্রিগেডে নামাজ পড়ুক না, ব্রিগেডে নামাজ পড়তে কে বারণ করেছে? রাস্তা আটকে নামাজ পড়তে নজর দেয়নি সরকার, সরকার ঠিকই করেছে। সিপিএম এর বক্তব্য যে রাস্তা বন্ধ হবে মানুষের জন্য, কোনো নেতার জন্য নয়। যেহেতু প্রধানমন্ত্রীজি আসছেন, তাকে কটাক্ষ করে বলা হয়। প্রধানমন্ত্রী আর শতরূপ এক হলো নাকি? মুড়ি আর মুরগি এক হলো? কোথায় শতরূপ ঘোষ আর কোথায় নরেন্দ্র মোদী? শতরূপকে দেখতে 10টা লোক জমে না, প্রধানমন্ত্রী এলে এখন 10 লক্ষ লোক রাস্তায় নেমে পড়ে, তো কি করবেন? শতরূপ যদি কোনোদিন ধরুন ওই 3,500 বছর পর যদি প্রধানমন্ত্রী হয় ভারতের, তখন ভাবা যাবে যে শতরূপের জন্য রাস্তা বন্ধ হবে। আর রাস্তা বন্ধ হচ্ছে না, রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর ওরা এসব গরিব দুঃখের কথা, দেখবেন সিপিএম একটা কথা বলে খুব যে আমরা গরিবের পার্টি, কারণ যতদিন গরিব আছে ততদিন সিপিএম আছে, ওই জন্য ওরা গরিব করে রাখে। গরিব যদি বড় লোক আছে, সিপিএম থাকবে না। ওই জন্য ওরা সবচেয়ে গরিবের পার্টি, মেহনতি পার্টি। তো এই যে মাঝে হকার উচ্ছেদ নিয়ে ওরা রাস্তায় নেমে পড়লো, হকারদের ব্যবস্থা সরকারই করবে। এই হকার বসিয়েছে কেন? এত হকার হলো 34 বছর, ভাই তোমরা ছিলে, কেন ভাতের যোগান দাওনি? কেন এত কষ্ট করে হকারি করতে? মানে এই হকার থেকে রাস্তা বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় কত গরিব আছে, মানে শিক্ষা নেই, পেটে ভাত নেই। 40 লক্ষ পরিযায়ী শ্রমিক করেছে এরা, অন্য রাজ্যে পাঠিয়েছে, বিজেপির রাজ্যে কাজ করে। হ্যাঁ, বিজেপি শাসিত রাজ্যে কাজ করে। এরা হকার তৈরি করেছে, এরা রাস্তায় যানজট করেছে, কিচ্ছু কাজ করেনি। আর দিয়ে বলে আমরা গরিবের পার্টি, আর নিজেরা 22 লাখের গাড়িতে করে। আরে ভাই, ওরাও করুক, হকাররা বড় লোক হোক, সারা জীবন হকারি করবে কেন? হচ্ছে হকারি করবে। এই সিপিআইএম এই দ্বিচারিতা, মমতার সঙ্গে ওদের একটা তলে তলে আন্ডারস্ট্যান্ডিং ছিল। রাস্তায় দেখেছিলেন না ফিশ ফ্রাই খাওয়া জানি বিমানবাবুকে শ্রদ্ধা করি, বয়স্ক লোক, হ্যাঁ, তাকে নবান্নে ডেকে ফিশ ফ্রাই খাইছিল। ওদের ফিশ ফ্রাই সিপিএম মূর্জন। আগামী দিনে দেখবেন মমতা শতরূপ একসঙ্গে হাঁটছে। হ্যাঁ, যে না আমরা হকার ইস্যু নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বিরোধী নেত্রী হিসাবে আবার রাস্তায় দেখা গেল। আর ওরা সঙ্গে ছিলেন হচ্ছে একদিকে মানে একটা হাত ধরে ছিলেন দোলা সেন, আর পিছনে ছিলেন কুণাল ঘোষ। না, ব্যাপারটা যে দেখুন, আপনি কুণাল দোলাকে গাল দিতে পারেন, যাই বলতে পারেন, কিন্তু কুণাল দোলার দিদিকে ছেড়ে যায়নি। 75-25 ভাগ পেয়েছে। হ্যাঁ, দোলা সেন সে ছাড়তে পারে? তাহলে বলছেন বাকিরা পায়নি, মানে যে 60 জন চলে গেল, এদিকে 20 জন, ওদিকে 60 জন। বাকিরা পেয়েছে, বাকিরা বাঁচতে চেয়ে আসছে, কিন্তু বুঝতে পারছেন না দরজা বন্ধ। শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে দরজা বন্ধ, অতএব বাঁচার চেষ্টা করছেন। এই চোর চিটিংবাজ বাঁচবে না। এদের সম্পত্তি ক্রোক করা উচিত, শুধুমাত্র গ্রেপ্তার নয়। যে কোটি কোটি টাকা এরা চুরি করছে, এটা জনগণের টাকা। এই জন্য এদের হচ্ছে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা উচিত। এবং বাকি সিপিএম তৃণমূল আপনি দেখুন, অল্প কিছুদিন দাঁড়ান, দেখবেন একসঙ্গে জোট করছে। দেখবেন মমতায় মিশে গেছে সেলিম, যে একসঙ্গে রাস্তায় বেরোচ্ছে কিনা, ধর্ম নিরপেক্ষ তা বজায় রাখতে হবে, এইসব নানান স্লোগান। এরা বাংলাদেশের হিন্দু বলে একটা শব্দ বলে না। এরা যদি গাজায় বম পড়ে লাফিয়ে উঠবে এখনই। তো অতএব এরা এদের মতো করে থাকবে। জনগণ এখন বুদ্ধিমান, বিশেষ করে আপনাদের এই সোশ্যাল মিডিয়া পোর্টাল, এর মাধ্যমে জনগণ বুঝে গেছে কি আসল কে নকল। জনগণই শেষ কথা, তারাই এই অবস্থা পরিবর্তন করেছে। তারা চায় সম্পূর্ণ সমাজ ঠিকভাবে চলুক, রাজনীতি সমাজের জন্য হোক। সমাজ সম্পূর্ণভাবে জেগে থাকলে রাজনীতিও ভালো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু তার এমপি এমএলএরা ছেড়ে গেছে তা নয়, তার পরিবারও এখন তার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কারণ সম্প্রতি তার ভাইয়ের বউ কাজরি বন্দ্যোপাধ্যায়, তিনি কোন দল করেন সেটা গর্ব করে মিডিয়াকে বলতে পারছেন না যে তিনি কোন দল করেন। তিনি বলছেন আমি রাজনৈতিক কর্মী। এবং দেখা যাচ্ছে বাবুন ব্যানার্জি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মায়ের পেটের ভাই, তিনি বলছেন যে আমি যখন বলবে তখন দিদিকে ছেড়ে চলে যেতে পারি, আমি শুভেন্দু অধিকারী ডাকলেই চলে যাব, উনি যা বলবেন আমি তাই করবো। ব্যাপারে আমরা গ্রামে যারা থাকি, আমি তো গ্রাম থেকে এসেছি, থানকুনি পাতা বলে একটা পাতা পাওয়া যায়, খেলে না আপনার স্মৃতিশক্তি থাকে। ওনাকে ওই থানকুনি পাতা বা ব্রেনোলিয়া এইরকম কিছু খাওয়ানো, ব্রাহ্মী শাকও হয়। হ্যাঁ, তো এইটা খেলে হঠাৎ করে উনি কেন ভুলে গেলেন আমি জানি না। ওনাকে মনে করে দেওয়া উচিত যে কাজরি বন্দ্যোপাধ্যায় কার্যত পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধি দিতেন
বলে শুনেছি। তা এখন ভুলে গেলে তো হবে না, এখন অনেকেই খ্যাপা সাজছেন, কিন্তু খ্যাপামির ওষুধ বেরিয়ে গেছে। হ্যাঁ, কেউ দেখবেন আমরা গ্রামের ভাষায় বললে, আবার কিছুদিন আগে জগন্নাথ দা বলেছেন ছাটা ভেঙে দেবো, এই নিয়ে খুব বিতর্ক করছে। আরে ওর বীরভূমের বেটা, ওটাই ওর ভাষা, বেশ করেছে বলেছে। আমাদের গ্রাম বাংলার ভাষা আপনাদেরকে শুনতে হবে, আমার বর্ধমানে 100 দোষ আপনাকে শুনতে হবে। আপনি কলকাতা থেকে চাপিয়ে দেবেন দক্ষিণ কলকাতা, এটা হবে না আর। অতএব সেই জায়গা থেকে অন্য বিষয়ে চলে যাচ্ছিলাম। অতএব যেমন বাবুন ব্যানার্জি বা এরা, বাবুন ব্যানার্জি অলিম্পিকের না কিসের দায়িত্ব ছিলেন, তো তখন ছাড়েননি কেন? মমতার অভিষেক হারার পর সবার মনে পড়ে গেল এরা দুজনই পাপী, আমরা সবাই ভালো। সব কটা পাপী। তৃণমূল মানেই, আমি বিভিন্ন জায়গায় তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। 2-4 জন অবশ্যই ভালো আছে, সবাইকে বলুন 90% বলছি আমি, তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। এখন ভালো সাজলে হবে না। আমি আবার বলছি এদের সম্পত্তি ক্রোক করা উচিত। 7 লক্ষ কোটি টাকা রাজ্যের দেনা আছে, আপনি যদি ঠিকঠাক করেন দেখবেন 2-5 লক্ষ কোটি টাকা এরাই চুরি করেছে। এখান থেকেই মানুষের কাজে লাগানো উচিত। কত টাকা সোনা খাবে না, এত টাকা চুরি করেছেন জাহাঙ্গীর, বেতাজ, বাদশাহ। কিন্তু নতুন সরকার কি এটা ঠিক করছে? যতই হোক, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সিকিউরিটি তুলে নিচ্ছেন, ডেরেক ওব্রায়ান তার বাড়ির সামনে থেকে লাইভ করছেন। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা থ্রেট আছেন না, উনি ওনার সিকিউরিটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট কিছু থ্রেট নেই আসলে, বয়স্ক ভদ্রমহিলা, আমার মনে হয় না অত থ্রেট আছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমার তো মমতার থেকে অভিষেককে দেখে বেচারি কেমন শুকিয়ে গেছে, শরীর খারাপ লাগছে, হ্যাঁ, হয়তো জেলেও চলে যেতে পারে। তো আমার মনে হয় ওই জন্য না, যাতে অভিষেককে ঘিরে রাখা যায় সেই জন্য উনি চাইছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এরকম প্রচুর লোকের সিকিউরিটি তুলে নিয়েছিলেন, সময় কালচক্র ঘুরে। আপনাকে বুঝতে হবে, ওই মঞ্চ থেকে দাঁড়িয়ে উনি মাওবাদী ধরতেন, মঞ্চ থেকে বসে বলতেন ধর্ষণ, কটুঘাত, ছোট্ট ঘটনা, কম অত্যাচার করেননি। শুধু ওর না, গোটা দলটা। আজকে তো হঠাৎ করে ভালো সাজলে হবে না, তত ওনার সিকিউরিটির কোনো প্রয়োজন নেই। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি প্রায় শেষের পর্যায়ে, বয়স হয়েছে, রেস্ট নিন, আনন্দ করুন। গিটার ফিটার বাজাতেন, অনেক কিছু, সব বাজান, গান লিখুন, কবিতা আঁকুন, বাঁধাকপি কবিতা আঁকুন, লিখতেন। ফুলকপি আঁকুন, এইসব করুন। এইসব বয়স হয়েছে, এইসব গীতা পাঠ করুন, শেষ জীবনে পূর্ণ হবে। গঙ্গা স্নান করে আসুন, আগেকার দিনে কাশি যেত, কাশি যান, এইসব করুন। উনি কেন এসব বলছেন? ওনার সিকিউরিটি কিচ্ছু সমস্যা নেই আমার। কিন্তু অভিযোগ উঠেছে যে ওনার বাড়িটা যে জায়গায়, যে জমির ওপরে, সেই বাড়িটাও নাকি মানে কবজা করে না, মানে দখল দখল জমির ওপরে দখল করা, এরকম একটা অভিযোগ উঠেছে। এবং সিআইডির টিমও তার বাড়িতে গিয়েছিলেন। আমি এটা ঠিক জানি না, এটা তদন্তের দেখা উচিত, এবং সিআইডি যখন দেখছে নিশ্চিত কিছু তো পেয়েছে। আগামী দিন তার দখলের রাজনীতি ওরা করেছে, 35টা প্লট তো দখল করেছে, পশ্চিমবঙ্গ দখল করে রাজার মতো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই 2000 লোক, 4000 পুলিশ, তো ওরা দখলের রাজনীতি করেছেন। এখন সেখান থেকে করতে করতে যে বাড়িও দখল করে রেখেছিল, এটা জানতাম না। হ্যাঁ, এটা শুনলাম। যাই হোক, সেটা সিআইডি দেখবে। কিন্তু বেচারি বাড়ি চলে গেলে হচ্ছে, আমার মনে হয় কাশি যাওয়া ভালো হবে। আমি খারাপ বলিনি, তাহলে তাহলে বাড়ি হয়তো চলে যেতে পারে। কাশিতে গিয়ে একটু করুন, পুণ্য টুণ্য করুন। মাঝে জগন্নাথ মন্দির করেছিলেন, ভেবেছিলেন জগন্নাথ মন্দির করে সেখানে বোধ হয় জগন্নাথ ধাম ছিল, হ্যাঁ, জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম করে ভেবেছিলেন যে বোধহয় হিন্দুদের মন জয় করেন। সেখানে আবার দিলীপ ঘোষ যে ঘেঁটে দিল, সে যে এমন চলে গেল, সব খবর চাপা পড়ে গেল মন্দিরে। সবাই বললো দিলীপ ঘোষ তৃণমূলে চলে যাচ্ছে। আর দিলীপ ঘোষও তাই, তিনি ওখানে চলে গেলেন, চলে যে খবরটাকে ঘুরিয়ে দিলেন। লোক ভাবলো বোধহয় দিলীপ ঘোষ তৃণমূল। দিলীপ ঘোষ যে ওনার ওই 400 কোটি টাকার প্রজেক্টটাকে ঘুরিয়ে দিলেন, হ্যাঁ, সেটা পরে বোঝা গেল। তো আজকে দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী হয়েছেন। তো অতএব মমতা বন্দ্যোপাধ্যায় এত হিন্দু বিরোধিতা করেছেন, তারপরে হিন্দুদের হয়ে জগন্নাথ ধাম অনেক কিছু করতে চেষ্টা করেছেন, সেসবে কোনো লাভ হয়নি। আলটিমেটলি আমি বলছি উনি কাশি যান, কাশিতে যেয়ে রেস্ট নিন, পূর্ণ করুন। হ্যাঁ, একটু ওখানে যোগী আদিত্যনাথের, তাহলে আমরা বলে দেবো এখান থেকে, যাতে ওনার প্রোটোকল সব ঠিকঠাক থাকে। যে গঙ্গার পাড়ে বসুন, কাশি খুব ভালো জায়গা, মহাদেবের দর্শন করে আসুন। শেষ প্রশ্ন করব। বিভিন্ন জায়গায় বিজেপির শিবির চলছে, যেখানে সেই সব শিবিরে মানুষ যে পরিষেবাগুলো, অন্নপূর্ণা ভান্ডার, তারপরে বার্ধক্য ভাতা, আয়ুষ্মান, বিভিন্ন পরিষেবা তাদের দেওয়া হচ্ছে। একটা দিন প্রথমে 3 দিন বলেছিল, ঘোষণা করেছিল সরকার, আরো একদিন বাড়িয়ে দিয়েছে। এই যে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, মানুষের উদ্দেশ্যে কি বলবে? দেখুন, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি। এই পরিষেবা ধরুন দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস তো প্রচুর দুর্নীতি করে রেখেছে, আর সরকার এই 1-1.5 মাস এসছে। এই পরিষেবা 3 দিন কেন, 5 দিন, এবং এটা আরো সরলীকরণও হবে। সাময়িক একটা কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, অস্বীকার করার জায়গা নেই। তবে ডবল ইঞ্জিনের সরকার যেভাবে কাজ করছে এসে, আপনাকে এটা মানতে হবে। একটা সরকার 7 লক্ষ কোটি টাকা দেনা নিয়ে এসছে, সেখান থেকে ডেলিভার করতে একটু সময় লাগবে। জনগণ আপনারাই ভগবান, আপনারাই বিজেপিকে এনেছেন, আমাদের কোনো কৃতিত্ব নেই, পুরো সম্পূর্ণ জনগণের কৃতিত্ব।
প্রধানমন্ত্রীকে দেখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে এবং জনগণ বলেছেন ইনি একমাত্র লোক যিনি পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে পারেন। একটু সময় দিন, এইগুলো সরলীকরণ হয়ে যাবে এবং আমি 6টা মাস গভর্নমেন্টকে একটু রান করতে দিন খালি, তারপরে দেখবেন আপনারাই বলবেন যে উন্নয়ন কাকে বলে। একটু ধৈর্য ধরুন, এইটুকুই বলবো, এবং সরকারও সরলীকরণ করবে, সেই সব আলোচনাও চলছে।